এই অধস্তনতা শুরু কখন আমাদের? সে অধস্তনতা শুরু যেখানে হোক, শেরে বাংলা ফজলুল হক সম্পর্কে যখন আমরা কথা বলছি তিনি হচ্ছেন এই অধস্তন সমাজের প্রথম জাতীয় নেতা, জাতীয় নেতা সমগ্র জনগোষ্ঠী, যার মধ্যে তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছিল। মুজাফফর আহমদের চেয়ে বয়সে তিনি প্রায় 16 বছরের বড়। তিনি মোহাম্মদ আলী জিন্নার চেয়ে 3 বছরের বড় ছিলেন, গান্ধীর চেয়ে 4 বছরের ছোট ছিলেন। তার জন্ম যে 1873 ধরে নিলে তাই হয় না। 1873 হচ্ছে সেই বিখ্যাত বছর যখন প্রেসিডেন্সি কলেজে মুসলমানদের পড়ার প্রথম অনুমতি দেওয়া হয়। তাও কিন্তু অনেকে অনুমতি দিয়ে যদি আমি থেমে যায় হবে না, লিমিটেড কয়েকজনকে ভর্তি করানো হতো। এবং তাও করা হলো কিসের বিনিময়ে? কলকাতার আলিয়া মাদ্রাসা যে অ্যাংলো ডিপার্টমেন্ট, সেইটা কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়ে প্রেসিডেন্সি কলেজে সুযোগ দেওয়া হয়েছিল। কথাটা আমি শুরু করেছিলাম কার্ল মার্কসের উদ্ধৃতি দিয়ে। মানুষ ইতিহাস নির্মাণ করে বটে, কিন্তু নিজে যেমন ইচ্ছা তেমন নয়। শেরে বাংলার উপর অতিরিক্ত আশা যদি আমরা করি, তাহলে আমি তার ব্যর্থতার বেশি দেখতে পাবো। কিন্তু ইতিহাস তিনি নির্মাণ করেন। আপনারা একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? তিনি যখন নির্বাচন করলেন 1937 সনে, কি জিতলেন? এপ্রিল মাসের দিকে নির্বাচনের পর সরকার গঠিত হবে। ফজলুল হকের পার্টি পেয়েছিলেন 35টি আসন, মুসলিম লীগ পেয়েছিল 40টি আসন, কংগ্রেস পেয়েছিল 60টি আসন, এবং মজাজকে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম যাদের বলা হয় তারা পাচ্ছে 41 আসন। মানে তারা মুসলিম লীগেও নাই, ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতেও নাই। এই ঘটনাটা আপনাদের বুঝতে হবে। আমি পুরো বলছি, ফজলুল হকের যে মন্ত্রিসভা গঠনের তখন হলো, মন্ত্রিসভা শেষ পর্যন্ত গঠিত হলো কীভাবে? এইভাবেই। আলটিমেটলি কোয়ালিশন ওয়াজ ফর্ম বিটুইন দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য প্রজা পার্টি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার ফজলুল হক। এটা জাহানারা বেগমের লেখা থেকে বলছি। মিস্টার হক হ্যাড চুজেন হিজ ক্যাবিনেট কলিগস। তারা কারা কারা? বিসাইডস প্রাইম মিনিস্টার A.K. ফজলুল হক, দেয়ার ওয়াজ নলিনী রঞ্জন সরকার, তা মুসলমানদের মধ্যে খাজা স্যার নাজিমুদ্দিন, স্যার বিজয় প্রসাদ সিংহ রায়, নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর, তারপরে আছেন মহারাজা শ্রীশচন্দ্র নন্দী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আছেন নবাব মোশাররফ হোসেন, ময়মনসিংহের সৈয়দ নওশের আলী যশোরের, অ্যান্ড প্রসন্নদেব রায়কত অ্যান্ড মুকুন্দ বিহারী মল্লিক ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এই যে শেষের দুজন রায়কত এবং মল্লিক মহাশয়, এরা হলো শিডিউল কাস্টের, যোগেন মণ্ডলের আগের নেতা এরা। ফজলুল হকের মন্ত্রিসভায় দেখা যাচ্ছে উনি মুসলিম লীগের সাথে করলেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মুসলিম এবং শিডিউল কাস্ট যাদের বলা হয়, দালিত বলা হয়, যে তাদেরকেও তিনি নিলেন। এইটাই 2 বছর কাজ করে যা যা করেছিল। কিন্তু কী কী কাজ তিনি করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার চেষ্টা করা। তিনি আগে থেকে 1924-এও তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তখন 1924-এ তর্ক হয়েছিল, এখন আপনাদের আইডল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্ন আসবে। আমার বক্তৃতা শেষ করার সময় আসছি, তবে বলি, রায়তের কথায় প্রমথ চৌধুরী একটা বই লিখেছিলেন 1926 সনে। সেটার ভূমিকা লিখতে তিনি তার ছোট শ্বশুরকে দাওয়াত দিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেখানে বসছিলেন কি, এই যে কৃষকদেরকে জমির মালিকানা দেওয়া যাবে না। আলোচনাটা হচ্ছিল কি নিয়ে? 1928 সনে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের সংশোধনী হবে। যে আইন প্রণীত হয়েছিল 1885-তে, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ওরফে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, তার প্রথম বড় একটা উল্লেখযোগ্য সংশোধনী হবে 1928-এ। সে নিয়ে তর্ক আগে থেকে চলছে। সেই উপলক্ষেই পাবনার জমিদার এবং ব্যারিস্টার প্রমথ চৌধুরী, সবুজপত্রের সম্পাদক, প্রবন্ধ বই লিখলেন রায়তের কথা। রায়তের পক্ষে সিম্পেথি আছে অজস্র, এখনকার আমাদের যে অনেকের যেমন সিম্পেথি আছে। রবীন্দ্রনাথ তার ভূমিকা লিখতে আমন্ত্রণ পেয়ে লিখলেন যে কৃষকদেরকে 2টো জিনিস দেওয়া যাবে না, তাদেরকে জমির মালিকানা দেওয়া যাবে না, কারণ তারা এটা বিক্রয় করে দেবে। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস যারা পড়েছেন তারা তার কিছুটা পটভূমি দেখতে পাবেন। মধুসূদন অর্থাৎ বুর্জোয়ারা জমি কেড়ে নেবে, কিনে নেবে পয়সা দিয়ে, এই জন্যে এটা প্রজার হিতের জন্য রবীন্দ্রনাথ বলকে তাদেরকে মালিকানা দেওয়া যাবে না। আচ্ছা, এটা বুঝে নিলাম রবীন্দ্রনাথ জনহিতৈষী লোক। তারপর তিনি বললেন প্রজাদের জন্য যে স্কুল তৈরি করা হবে, প্রাইমারি স্কুল, তার জন্য একটা আলাদা শিক্ষা সেস বসাবে, এটা ডিস্ট্রিক্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে। রবীন্দ্রনাথ বলে যারা স্কুল করবে তাদেরকে এটা দিতে হবে, গভর্নমেন্ট এটা দেবে না। এই লেখা এখনও বেঁচে আছে। এটা বলে রবীন্দ্র বিদ্বেষ হয়? সেই অবস্থায় শেরে বাংলাকে কাজ করতে হয়েছে, আমি এটাই বলছি। সেই অবস্থায় বলেছে না, শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেটা দূর করতে হলে মুসলমানদের গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থার যে পশ্চাৎপদতা সেটা দূর করতে হলে তাদের জন্য প্রাইমারি স্কুল করা দরকার। তারপরে তিনি 37 সনে ক্ষমতায় আসার পর তিনি সেকেন্ডারি স্কুল এডুকেশনের বিল এনেছিলেন পরে, একদম শেষের দিকেও। অন্যান্যদের মধ্যে আপনি অবাক হবেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো লোকও বিরোধিতা করেছেন এটার। অর্থাৎ গভর্নমেন্টের খরচে আমাদের মাধ্যমিক শিক্ষা হবে। কয়েকটা জায়গায় শেরে বাংলা বহু কলেজ তৈরি করেছেন, চাকার কলেজ, কলকাতার ইসলামিয়া কলেজ এবং বহু চট্টগ্রামের ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, এরকম বহু কলেজ তিনি করেছেন।
মানে অল্প ক্ষমতার মধ্যে তৎকালীন বাংলার প্রদেশে কি ক্ষমতা ছিল। 1919 সনের ভারত শাসনের কোনো ক্ষমতাই ছিল না। 1935 সনের ভারত শাসন আইনে যে কিছুটা স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে সেটা তিনি ব্যবহার করার জন্য চেষ্টা করলেন। একটা চেষ্টা করলেন যে কৃষকদেরকে ঋণমুক্ত করা, ঋণ সালিসি বোর্ড করলেন। এই জন্য ফজলুল হকের এত ভক্ত সারা দেশে। তিনি প্রকৃতপক্ষেই ঋণগ্রস্ত চাষিদের ঋণ মুক্ত করলেন। কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করছি না চাষিরা এত ব্যাপক হারে ঋণগ্রস্ত হয় কেন। পাঞ্জাবের কৃষকেরাও ঋণগ্রস্ত হয়েছিলেন। ম্যালকম ডার্লিং বলে এক ভদ্রলোক পাঞ্জাবের প্রসপ্যারিটি এবং ওদের পাঞ্জাব পেজেন্টস লিখেছিলেন। বাংলাদেশে না লিখলেও আমরা সকলে জানি। এখন আমরা গবেষণা আমাদের মোফাক্কারুল ইসলাম সাহেব গবেষণা করে দেখিয়েছেন যে 1920 থেকে 1946 এই পর্যায়ে বেঙ্গল এগ্রিকালচার বলে যে বই উনি লিখেছেন তাতে দেখাচ্ছেন বাংলার কৃষিতে তখন নেট ইনভেস্টমেন্ট জিরো। একটা দেশে যদি আপনার 24 বছর ধরে কোনো ইনভেস্টমেন্ট না হয় তাহলে সেখান থেকে কৃষিতে স্ট্যাগনেশন দেখা দেবেই। এবং তারপরে অলগা গ্রেট ডিপ্রেশন 1929 সনে কলকাতা শুরু হলো, ফলে এখানকার মালপত্র বিক্রি হচ্ছে না, কৃষকদের পক্ষে তার দ্রব্যের মাল কমে যাচ্ছে। তার বেঁচে থাকার জন্য শুধু নিরন্ন মানুষকে অন্ন যোগাবার জন্য তাকে এটা করতে হবে। তারপরে আমাদের বড় বড় মনীষীদের সম্পর্কে আমরা কথা বলি, আপনারা আমাকে মনে মনে অবিশ্বাস করেন। যেমন আমাদের অমর্ত্য সেন মহাশয়, লোকে বলে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে তাতে আপনার ঘুম হচ্ছে না। আমি বলি তিনি নোবেল পুরস্কার পেয়েছে কী হয়ে? তার একটা বই আছে দেখেন, পভার্টি অ্যান্ড ফেমিনস, এটা পড়ে দেখেন তাতে তিনি কি তেলেসমাতি করেছেন। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশে তো খাদ্য উৎপাদন কমেনি। উনি তথ্য নিয়েছেন 1943, 42, 41, এক বছরে 12 মাস করে নিলে 36 মাস হয়। 36 মাসের ডেটা দেখলে বিরাট টেবিল মনে হয়। তাতে তিনি বললেন দেখেন 1940-এ যা উৎপাদন হয়েছিল 1941-ও তাই, 42-ও তাই, 43-ও তাই। ইনি বলেন ফুড অ্যাভেইলেবিলিটি ডিক্লাইন ওলফে ফ্যাড, এটা তো ঘটেনি। মানে ফুড প্রোডাকশন হয় নাই, কিন্তু যুদ্ধের বছর ফুড অ্যাভেইলেবিলিটি ডিক্লাইন হয়েছে, এই জন্য মানুষ মারা গেছে, অর্থাৎ মানুষ কিনতে পারে নাই। তার বক্তব্য হলো ভারতে খাদ্য উৎপাদনের কোনো কব ছিল না, কিন্তু খাদ্য কেনার ফুড এন্টাইটেলমেন্টে ডিক্লাইন হলো। এই জিনিসটা যখন আপনি একটু পিছনে গিয়ে দেখেন, আমি মুফাক্কারুল ইসলামের লেখার থেকে যদি আরও একটু পিছনে যাই, আমি 1890 থেকে জর্জ ব্লিন বলে এক আমেরিকান ইকোনমিক হিস্টোরিয়ান ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি থেকে 1966 সনে একটা বই বের করেন, মানে ইন্ডিয়া প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, এই টাইপের নাম, আমি নাম পুরো ভুলেও গেছি। ওই বইতে উনি দেখাচ্ছেন 1890 থেকে 1940 পর্যন্ত এই 50 বছরে ভারতের কৃষিতে কোনো রকমের অগ্রগতি হয়নি, প্রোডাক্টিভিটি বাড়েনি বেঙ্গল সহ। শুধু হয়েছে কি, যদি আপনি দুভাগ করেন খাদ্যশস্য এবং রপ্তানিযোগ্য পণ্যশস্য, ক্যাশ ক্রপ এবং ফুড ক্রপ, ক্যাশ ক্রপে কিছু কিছু বৃদ্ধি হলো, যেমন জুট বৃদ্ধি হয়েছে, কিন্তু খাদ্য উৎপাদন কোনো নেট বৃদ্ধি হয়নি। ফলে সেই দেশে যে কোনো মুহূর্তে দুর্ভিক্ষ হতে পারে। একজন মানুষ যখন ডুবন্ত অবস্থায় শুধু নাকটা উঁচু করে থাকে, তার একটা ক্ষুদ্র ঢেউ কিন্তু তাকে ডুবিয়ে দিতে পারে। কাজে 43 সনে বাংলা যে দুর্ভিক্ষ হয়েছে এটা তো দুর্ঘটনা নয়, এটা তো হওয়ার কথাই ছিল। ইকোনমিক্সে একটা ল আছে, আমরা বলি মার্ফিজ ল, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং। ওইটাই ঘটেছে 43 সনে যুদ্ধের ভিতর দিয়ে। কিন্তু অমর্ত্য সেন সেটাকে এমন সুন্দরভাবে জাস্টিফাই করেছেন যে এইটা হয়েছে কিছু কিছু মজুদদারির ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমেনি। অর্থাৎ 1890 থেকে আমি তার শিষ্যদের চ্যালেঞ্জ করেছি, 1890 থেকে 1940 পর্যন্ত যে একটা দেশে 50 বছর যদি খাদ্য উৎপাদনের ট্রেন্ড জিরো হয়, আপনারা অনেকে মনে করতেন তখন তো পপুলেশন বোধহয় বেড়েছে সেই জন্যই হয়েছে, তা নয়। 1918 পর্যন্ত পপুলেশনের বৃদ্ধি ছিল 0.5-এরও নিচে, মানে রিপ্লেসমেন্ট রেট ছিল বহু নিচে। ইনফ্লুয়েঞ্জা ক্রাইসিসে ভারতে 5 কোটি লোক মারা গিয়েছে 1918 থেকে 1922-এর মধ্যে। তারপরে আস্তে আস্তে আধুনিক টেকনোলজির কারণে জনসংখ্যা একটু বাড়তে শুরু করেছে। 1940 পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি এমন উল্লেখযোগ্য ছিল না। কাজে জনসংখ্যা বৃদ্ধির জন্য মাথাপিছু খাদ্যের অ্যাভেলেবিলিটি কমেছে, এটা মোটেও সত্য নয়। আমি এই ধরনের সব ক্ষেত্রে আমাদের গোঁজামিলন আছে। নোবেল পুরস্কার পাওয়া যাচ্ছে এই সমস্ত লেখালেখি। আমি দুঃখের সাথেই বলছি, এই বই তো বাজারে আপনাদের সামনে আছে, 1974-এ লেখা। এটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা তেলসমাতি। উনি 3 বছরের ডেটাকে 36 মাস দেখিয়ে দেখাচ্ছেন, দেখেন খাদ্য উৎপাদনে কোনো ব্যাস কম হয়নি, কাজে দুর্ভিক্ষ 43 হবে কেন, 41 হতে পারত, ওনার বক্তব্য হচ্ছে। তা আমি বলছি তিনি যদি তার ফ্রেমটাকে যদি 50 বছর বাড়াতেন, দেখেন দুর্ভিক্ষ অনিবার্য হচ্ছে। মোফাক্কার সাহেব এই বিষয়ে কিছু বলেননি। উনি ম্যালকম ডার্লিং নিয়েও লিখেছেন, বাংলার এটা নিয়েও লিখেছেন, তাতে দেখা যায় বাংলাদেশের দুর্ভিক্ষ অনিবার্য ছিল। এই অবস্থাতেই আপনাকে দেখতে হবে ফজলুল হকের উত্থান। যখন তিনি, আমরা বলছি ফজলুল হক যখন প্রথমে গিয়া কংগ্রেসকে বললেন তোমাদের 60 আসন, আমার তো 25 আসন, কিন্তু আমাকে প্রধানমন্ত্রী মানো, কিন্তু কেন্দ্রের দিল্লি থেকে বলা হলো কি না, মুসলিম লীগের সাথে মানে মুসলমানদের সাথে কোনো কোলাবোরেশন করা যাবে না। এটা এখানে জাহান আরা লিখছেন
এটা ফার্স্ট ব্লান্ডার। এরপরে তাদের বহু এরকম ব্লান্ডার আছে, আমাদের সময় বেশি নাই বলে আমি আর বেশি আলোচনা করব না। এই জন্য বলছি ইতিহাস ফজলুল হক একা নির্মাণ করতে পারেন না। বাংলাদেশের ভাগ কেন অনিবার্য হলো সেটা বুঝতে হলে সিআর দাসের যে বেঙ্গল প্যাক্ট, যেটার আর্কিটেক্টদের মধ্যে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, আর্কিটেক্টদের মধ্যে ছিলেন সিলেটের আব্দুল করিম, আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেবের মায়ের নানা, উনি অবিভক্ত বাংলার স্কুলসমূহের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, উনি ছিলেন ওটার প্রধান কারিগর। ওই প্যাক্টের ভাষাটা ওনারই, এবং তার লেটার্স অন বেঙ্গল প্যাক্ট বলতে বই আছে 1924 বেরিয়েছিল। সেটা যারা বাংলার কংগ্রেস এবং হিন্দু মহাসভা নাকচ করে দিল, এবং বাংলাদেশ ইন্টারমিডিয়েটলি এমন সব সাম্প্রদায়িক দাঙ্গায় ভুগলো, কোথাকার ফজলুল হক কেউ এটা ঠেকাতে পারবে না। একটা উদাহরণ দেই, জসিমউদ্দিন সাহেব একটা কবিতার বই লিখলেন 1929 সনে নকশে কাতার মাঠ। 1933 আর একটা কবিতার বই লিখলেন সজন বাদিয়ার ঘাট। সেই বইটা রিভিউ দেওয়ার জন্য তিনি, আমরা যেমন প্রথম আলো অফিসে যাই, তিনি তেমনি আনন্দবাজার অফিসে গেলেন, গিয়ে দেখেন কি সেখানে কয়েকজন পণ্ডিত আলাপ করছেন। কারা কারা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আচার্য নরেন্দ্র দেব, যিনি উমর খৈয়াম অনুবাদ করেছেন, তারা আলোচনা করছেন জসিমউদ্দিন ছেলেটাকে ভালো মনে করতাম আগে, তিনি ছিলেন দেবেন্দ্রচন্দ্র সেনের প্রোটেজে, সেই নাকি একটা সাম্প্রদায়িক বই লিখেছে। জসিমউদ্দিন, আমি দাঁড়িয়ে আছি বইটা হাতে নিয়ে, আমি যাচ্ছি রিভিউ দিতে, আমি যখন গেলাম তখন তারা আলাপ বন্ধ করলো। তারা আমার সরাসরি শিক্ষক, যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি আমি বাংলায়, তা আমি সুনীতিবাবুকে বললাম, স্যার আমার বইতে যদি একটি সাম্প্রদায়িক কথা আপনি দেখতে পারেন তাহলে আমি আমার বইটা প্রত্যাহার করে নেব বাজার থেকে, আপনি বলুন তো। বলে না, বলছিলাম কি না আপনি হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের বিয়ে দেখিয়েছেন, এটাতে এখন বাংলা তো সাম্প্রদায়িক হানাহানির যুগ, এরকম দেখানো ঠিক হয়নি। জসিমউদ্দিনের স্মৃতি কথায় পড়েন। এই হচ্ছে সেই অবস্থা ফজলুল হক কী করতে পারেন? মানে বরিশালে যে রক্তাক্ত হয়ে ভেসে যাচ্ছে, ফজলুল হক দাঁড়িয়ে যদি দেয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন এটা রোধ করা যেত না। এই বালির বাঁধ দিয়ে এটা তো, এই অশ্রুধারা রুধির ধারা তো রোধ করা যাবে না। তাহলে এটা কোথা থেকে হলো? প্রায় লোকেরই ধারণা বাংলা ভাগ হয়েছে মুসলিম লীগের কারণে, কিন্তু মুসলিম লীগ তো বাংলা ভাগই চায়নি। এই সাধারণ তথ্য আমরা এখন জানি না। এখন আমি শেষ কথায় আসি। এখন আমাদের ইতিহাস নিয়ন্ত্রণ করছে যারা, যে ন্যারেটিভ যারা নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে একজন হচ্ছেন সুগত বোস, যিনি গত সরকারের আমলে এখানে এসে বারবার বক্তৃতা দিয়ে গেছেন, তার বই আমরাও পড়ি। তার ছাত্র বা তার বান্ধবী হচ্ছেন আয়েশা জালাল, তার ছাত্র বা ছাত্রী হচ্ছেন, আমি স্ত্রী না পুরুষ জানি না, সানা আয়ার। তার একটা লেখা আমি পড়লাম, নীলঞ্জন পাল বলে এক ভদ্রলোক একটা বই পড়লাম। তারা সবসময় ফজলুল হককে স্থাপন করছে এইভাবে, ফজলুল হক খুব কৃষক দরদি ছিলেন, তিনি ছিলেন অবিভক্ত বাংলার বাঙালিদের একমাত্র রক্ষা কবচ, এটা ভুল হয়েছে তার কথা না শুনে। একই সাথে বলছেন ফজলুল হক কী জন্য জানেন, তিনি বাংলার কৃষকদের পক্ষ ছিলেন, কিন্তু তার বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন নবাব আব্দুল লতিফকে। এটা আরেকটা তেলেসপাতি। তারা বলছেন নবাব আব্দুল লতিফ শুধু উচ্চ শ্রেণীর মুসলমানদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর ফজলুল হক এসে নিম্ন শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমি একটা অদ্ভুত লক্ষ্য করি, এই নীলাঞ্জন পাল, এই সানা আয়ার, অথবা এই আয়েশা জালাল, অথবা সুগত বোস, তাদের সবাই কেমব্রিজ স্কুল বলেন, এমনকি সাবর্টান স্কুল বলেন, কেউই নবাব আব্দুল লতিফের যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে দিয়েছেন, যেটা ভারতের প্রথম শিক্ষা কমিশন 1882-তে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন মানে নাম্বার 1 এডুকেশন কমিশন, সেটাতে বেঙ্গল প্রভিন্সিয়াল কমিটিতে প্রথম সাক্ষী হচ্ছেন নবাব আব্দুল লতিফ। আব্দুল লতিফ কোথাও বলেন নাই যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, কিন্তু আমাদের আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত সবাই আজও বলে চলেছেন নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। যেটা উনি বলেন নাই সেটা তার মুখে আরোপ করার অর্থটা কি? উনি বলছেন মুসলমানদের শিক্ষার যে দুরবস্থা তিনি দেখালেন, এই অঞ্চলে 2.2 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান ছাত্রীর সংখ্যা হচ্ছে মাত্র 1.5 লাখ। আপনি শতকরা হার না, হাজার করা হার বের করতে পারবেন না। সেই এটা 1881-র কথা। সেই সময়ের বঙ্গ শিক্ষক রিপোর্ট থেকে উনি বলছেন। আস্তে 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 চেষ্টা করার তিনি চেষ্টা করলেন। 1893-তে নবাব আব্দুল লতিফ মারা গেছেন। ফজলুল হকের বয়স তখন 20 বছর। কিন্তু এখনকার ইতিহাসে এই নীলাঞ্জন পালের একটা বই, অত্যন্ত রকমের খারাপ বই আমি দেখলাম, সেখানে লিখছেন ইনি আবার আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, এতদিনই প্রফেসর হয়ে গেছে। এটা লেখা তো কয়েক বছর আগের আছে, আমি বলবো আপনাকে, এখানে হাতের কাছে আছে। বইয়ের নাম তো মুখস্থ থাকে না স্যার, বিশেষ করে খারাপ বইয়ের নাম মুখস্থ রাখা তো একটা পাপের মধ্যে পড়ে, বুঝতে পারছেন না? তবু আমি বলি আপনাকে, বইটার নাম আছে, ওনার বইয়ের নাম হচ্ছে মুসলিম এডুকেশন অ্যান্ড কমিউনাল কনফ্লিক্ট ইন কলোনিয়াল বেঙ্গল, ব্রিটিশ পলিসিজ অ্যান্ড মুসলিম রেসপন্সেস ফ্রম 1854 to 1947। এটা পিএইচডি থিসিস, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, বই আকারে বেরিয়েছে, এখন আপনারা ডাউনলোড করতে পারবেন। নীলাঞ্জন পাল। তো সেখানে তিনি বারবার দেখা করছেন ফজলুল হকের বিরুদ্ধ প্রতিপক্ষ হচ্ছে নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ শুধু বড় লোকদের লেখাপড়ার জন্য অ্যাডভোকেট করেছেন, গরিবদের লেখাপড়ার জন্য তিনি কিছুই বলেননি। এটা হচ্ছে, এবং দেখালাম কি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য তিনি পড়েননি।
আমি দুঃখের সাথে বলছি নবাব লতিফের সাক্ষ্য কেউই পড়েননি। 1968 সনে বাংলাদেশে দুটো বই বেরিয়েছিল নবাব আব্দুল লতিফের লেখার রাইটিংস। একটা সম্পাদক ছিলেন মোহাম্মদ মোহর আলী, এটা বের হয়েছে চট্টগ্রাম থেকে। আমাদের আলতা পারভেজ নোয়াখালীর, আমি কিন্তু চট্টগ্রামের। তারপরে আরেকটা বের করেছিলেন মোহাম্মদ এনামুল হক, এটা ছোট এনামুল হক, জাদুঘরের যে এনামুল হক ছিলেন, আবু মোহাম্মদ হবিবুল্লাহ জামাই, উনি একটা বের করেছেন ঢাকা জাদুঘর থেকে আব্দুল লতিফের রাইটিং। তারা কোথাও সন্ধান পাননি আব্দুল লতিফের এই যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে। এটা না থাকার কারণে সকলে না পড়া এই মিথ্যা কথা বলেছেন। একজন লোক এটা পড়েছিলেন, সেটা প্রফেসর আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক কয়েকটা পাতা নিয়ে এসেছিলেন বিলেত থেকে ফটোকপি করে, ওনার সাক্ষ্যের কয়েক 5,500 ওয়ার্ডের, এটা আমি ঘটনাচক্রে পুরো পড়েছি। ওই সাক্ষীদের তাদের মধ্যে আরেকজন ছিলেন সৈয়দ আমির আলী, তখনও তিনি জাস্টিস হননি, কলকাতা হাইকোর্টের উকিল। আরেকজন ছিলেন নওয়াব সৈয়দ আমির হোসেন, উনি ছিলেন বিহারের একজন শিক্ষা অফিসার। তারা সকলেই বলেছেন বাংলাদেশের মুসলমানদের শিক্ষার অবস্থা উচ্চ নিচ নির্ভর সর্বত্রই খারাপ। ফজলুল হক এই মেসেজটা পেয়েছিলেন। আমার বক্তব্য আশা করি পরিষ্কার করে বলতে চাচ্ছি, আব্দুল লতিফের সাথে ফজলুল হকের কোনো বিরোধ নাই, কন্টিনিউটি ছিল। কিন্তু এনারা ইতিহাসবিদরা এমনভাবে দেখাচ্ছেন যে তাদের মধ্যে একটা বিরোধ ছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, ফজলুল হকের যে উদ্দেশ্য বাংলার মুসলমানদের উন্নতি করা, সেই জন্য তিনি যাদেরকে পক্ষ নিয়েছেন তাদেরকে আপনি মধ্যবিত্ত কৃষক বলতে পারেন। আমরা এমনকি মার্ক্সীয় ভাষা ব্যবহার করে তাদেরকে কুলাকও বলতে পারেন, ফজলুল হককে বুর্জোয়াও বলতে পারেন, কিন্তু তাতে ঘটনার কোনো ইতর বিশেষ হয় না। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যদি শিক্ষার বিস্তার না হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা রাজনীতির ক্ষেত্রে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। এমনকি সরকারি, তাদের প্রথম লক্ষ্য ছিল সরকারি চাকরি দখল করা। এই কারণটা স্পষ্টই। ওনারা আরেকটা আর্গুমেন্ট দিয়েছেন, নবাব আব্দুল লতিফ ছিলেন ইংরেজদের তোষামতকারী। তিনি বলছেন ইংরেজদের সমালোচনা করো না, ইংরেজদের কৃপা দৃষ্টি আকর্ষণ করে তোমরা ম্যাজিস্ট্রেট হওয়ার চেষ্টা করো। যেহেতু তার প্রতিদ্বন্দ্বী দল যেটা করেছেন তিনি তাই করেছেন। আমার মূল বক্তব্য হচ্ছে হিসাবে ফজলুল হক কী করেছেন, আব্দুল লতিফ কী করেছেন, এই নজরুল ইসলাম কী লিখেছেন, এটা কখনোই আপনি বুঝতে পারবেন না যদি তার প্রতিপক্ষ কী করেছে সেটা হিসাবে না নেন। এটা দাবা খেলার মতো, অন্য কী চাল দেবে। যারা ভালো দাবাড়ু তারা আপনি পরে 8-10 চাল কী দেবেন সেটা বলতে পারেন। তো খেলা ড্র হয় নাই, খেলা শেষে যেটা হয়েছে সেটা ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়েছে। কী ট্র্যাজেডি? এখনও সবাই আমরা দুঃখ প্রকাশ করি বাংলা ভাগ হয়ে গেল, কিন্তু বাংলা ভাগ হলো কেন, কে ভাগ করলো, এই বিষয়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে আপনার কোনো রকমের আপনার আলোচনা কোনো ফল পাবেন না। এই যে আজকের বাংলাদেশের প্রাসঙ্গিকতার কথা আপনারা বলছেন, আপনি এইটারই মীমাংসা করতে পারেন নাই। আহমদ সোবা সেটাই বলছিলেন। 1973 সনে বাংলাদেশে যে সম্মেলন হলো 3 দিন ব্যাপী শেরে বাংলার উপর, উনি সুন্দর করে বললেন, আলোচনার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার বলে যা মনে হয়েছে, সংশ্লিষ্ট দেশ দুটোর ঐতিহাসিক বৃন্দ কেউ কারো বক্তব্যের বিরোধিতা করেননি। অমলেন্দু দে এবং শিলা সেন বলে গেলেন শেরে বাংলা ফজলুল হক হচ্ছেন বাঙালি জাতীয়তাবাদের প্রধান প্রাণপুরুষ, প্রবর্তক। আর বাংলাদেশেরও বলেন বাঙালি জাতীয়তাবাদের তিনি প্রধান প্রবর্তক। কিন্তু কোন জাতীয়তাবাদ সেই সংজ্ঞা তারা দেন নাই। আমাদের জুলাই সনদ নিয়ে তো তাই হচ্ছে, আমরা তো সংজ্ঞা দিচ্ছি না, জুলাইতে গেলাম কি। পরের বাক্যে বলছেন, প্রচণ্ড পুরুষ ফজলুল হকের জীবনী যেমন কল্পকথা, সত্য মিথ্যা গল্প মিলিয়ে একটা বিরাট গোলক ধাঁধার মতো লাগে। ওই সেমিনারটা সেই ধাঁধাটা থেকে বেরিয়ে আসার পথ নির্দেশ করার বদলে তার উপর আরও কুয়াশা ছড়িয়ে দিয়েছে বলে আমাদের ধারণা, বলছেন আহমদ সোবা। তা আজকের আমাদের আলোচনা থেকে আমিও কিছুটা কুয়াশা ছড়িয়ে দিলাম আপনাদের জন্য, কোনো আলো দিতে পারলাম না। কারণ ফজলুল হক সম্পর্কে আমার ধারণা হচ্ছে এই, তিনি নবাব আব্দুল লতিফের আরব্ধ কর্মসূচি শুরু করেছিলেন। এখন ফজলুল হকের একটা দোষ ছিল আহমদ সোবা বলে, তিনি যখন লাহোরে যেতেন চমৎকার উর্দুতে বক্তৃতা দিতে পারতেন। তিনি যখন যদি বিলেতি সাহেবদের সামনে যান তিনি ইংরেজিতেও ভালো বলতে পারতেন, ইংরেজির চেয়ে ভালো বলতে পারতেন, অন্তত জিয়া মহিউদ্দিনের মতো বলতে পারতেন, মানে পাকিস্তানের অভিনেতার কথা বলছি। তার অ্যাকসেন্ট জিয়া মহিউদ্দিনের চেয়েও ভালো ছিল। আর বরিশালে গেলে তো খাঁটি বরিশালের ভাষায় বলতে পারতেন। কলকাতার কথা না বলাই বাহুল্য, তিনি তো মানে শ্যামা হককে তো ভাই বলে জড়াইয়ে ধরতেন, মানে তার অনেক গুণ ছিল আর কি। তার সম্পর্কে আব্দুর রাজ্জাকের গল্পটা আপনারা সকলে জানেন। বলে স্যার আপনি এত বাছাই, আমি